সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। পুজো মিটলেই কর্মসূচি, তৃণমূলের বৈঠকে রণকৌশল নির্ধারণ। দলের সাংগঠনিক অবস্থান এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে 1 ঘন্টার বেশি আলোচনা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনা থেকে উত্তরণের প্রেক্ষিতে দলের এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য তৃণমূলের হাতে 1.5 বছর সময় রয়েছে। সেই সঙ্গে সামনে আসছে দুর্গাপুজো ও অন্যান্য উৎসব। দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এই উৎসবগুলিকে নির্বিঘ্নে সম্পন্ন করতে তৃণমূলের জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবেন। জানানো হয়েছে 2025 সাল তৃণমূলের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। 1 জানুয়ারি থেকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই সংগঠনকে শক্তিশালী করার জন্য উদ্যোগ নেওয়া হবে। বৈঠকে সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কী আলোচনা হয়েছে তা নিয়ে দলের অন্দরেও কৌতূহলের সৃষ্টি হয়েছে। সংগঠনের রদবদল এবং বুথ স্তর থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়টি উভয় নেতার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যক্রমে আরও তৎপরতা আশা করছেন দলের কিছু নেতাকর্মীরা, যা সংগঠন বিস্তারের লক্ষ্যে নতুন কর্মসূচি গ্রহণের দিকে এগোতে পারে। বর্তমানে দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে জনপ্রতিনিধি, নেতা ও কর্মীদের আচরণ ও কর্তব্য নিয়ে স্পষ্ট বার্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই রণকৌশল নির্ধারণের মাধ্যমে তৃণমূল আগামী বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে। পুজোর আগেই এবার জেলমুক্তি পার্থর, জামিন মামলায় বড় আপডেট। কয়েক বছরে একের পর এক দুর্নীতি মামলায় সিবিআই ও ইডির লাগাতার অভিযানে জেলবন্দী হয়েছেন তৃণমূলের একাধিক নেতামন্ত্রী। এবার পুজোর আগেই মুক্তি মিলছে তৃণমূলের এই সমস্ত নেতামন্ত্রীদের। এবার পুজোর আগেই জামিন মামলায় নিষ্পত্তি পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থর জামিন মামলায় লিখিত যুক্তি দিতে ব্যর্থ সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 2 বছর ধরে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। একাধিকবার জামিনের আবেদন করেও কোনো ফল মেলেনি। তার জামিনের বিরোধিতা করে একাধিক যুক্তি দিয়েছে সিবিআই। তাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এদিন সিবিআইকে এই জামিনের বিরুদ্ধে লিখিত যুক্তি জমা দিতে বলা হয়েছিল, কিন্তু সিবিআই সেটা জমা দিতে পারেনি, বরং সিবিআই তরফ থেকে আরও অতিরিক্ত সময় চাওয়া হয়। এরপরই ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের তরফে 1 অক্টোবর পর্যন্ত লিখিত যুক্তি জমা দেওয়ার ডেডলাইন বেঁধে দেওয়া হয়। এরপর 3 তারিখে পার্থ চট্টোপাধ্যায়ের এই জামিন মামলার শুনানি রয়েছে। উল্লেখ্য, কয়েকদিনের মধ্যেই পুজোর ছুটি পড়তে চলেছে। আর তাই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পুজোর ছুটির আগেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার দ্রুত নিষ্পত্তি করা হবে। যদি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট অনুব্রত মণ্ডল, অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক প্রভাবশালীদের জামিন দিয়েছে। তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে কোন যুক্তিতে এতদিন আটকে রাখা হয়েছে, এ বিষয়ে পড়াশোনা করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। পাশাপাশি তার দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তৃণমূলে এমন কোনো প্রভাবশালী নেতা এখনও নেই, তাই তাকে কোন যুক্তিতে আটকে রাখা হয়েছে সে বিষয়ে সওয়াল করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। প্রসঙ্গত, জীবন কৃষ্ণ সাহা থেকে শুরু করে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা মণ্ডল, এমনকি সাইগুল হোসেনের মতো একাধিক প্রভাবশালীদের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। এবার নিয়োগ দুর্নীতি মামলায় দ্রুত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন জট কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। ফাঁসি হবে সন্দীপ অভিজিতের, স্পষ্ট আভাস দিল আদালত। ভয়ঙ্কর অপরাধ প্রমাণিত হবার পথে। আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সংশ্লিষ্ট হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। বৃহস্পতিবার এই দুজনকেই শিয়ালদহ আদালতে তোলা হয়। সেখানে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি। আদালতের তরফে স্পষ্ট বলা হয়, সন্দীপ ও অভিজিৎ যে ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাতে এই দুজনের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এদিন সন্দীপ ও অভিজিৎকে আদালতে তোলা হলে তুমুল হৈহট্টগোল শুরু হয়। আইনজীবীদের তরফে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ার পাশাপাশি এই দুজনের কঠিন শাস্তির দাবি করা হয়। যদিও কোর্টে এদিন সিবিআই নিজেদের হেফাজত রাখার আবেদন করেনি, গোয়েন্দারা বরং আগামী 30শে সেপ্টেম্বর অর্থাৎ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত এই দুজনকে জেল হেফাজতে রাখার আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার শিয়ালদহ আদালত থেকে বেরোনোর পর অসুস্থ বোধ করেন অভিজিৎ মণ্ডল। স্বাস্থ্য পরীক্ষার জন্য টালা থানার প্রাক্তন ওসিকে প্রেসিডেন্টের
জেল হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে সেখানেই ভর্তি রয়েছেন তিনি। এদিন আদালতে সিবিআই জানিয়েছে, টালা থানাতে বসেই তথ্য প্রমাণ লোপাটের ছক কষা হয়েছে, তা কার্যত নিশ্চিত। মিথ্যে কিছু তথ্য যুক্ত করা হয় বা বদল করা হয়, আগামী দিনে সিসিটিভি ফুটেজ দেখলে সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে যাবে বলে দাবি সিবিআইয়ের। ঘটনার দিন কারা কারা টালা থানায় গিয়েছিলেন, কাদের মধ্যে আলোচনা হয়েছিল, সেই সমস্ত রহস্য রয়েছে সিসিটিভি ফুটেজে। আগামী 30শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। তার আগে লাগাতার অভিজ্ঞ ও বিরূপাক্ষ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকেরা। এই সূত্রের নাম উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক শ্যামাপ্রসাদ দাসের। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং যে উত্তরবঙ্গ লবির কথা এই ঘটনায় বারবার উঠে আসছে, তিনি বলেছেন এর সঙ্গে তার কোনো যোগ নেই। তবে ঘটনার দিন অভিজ্ঞের সঙ্গে ফোনে তার বেশ কয়েকবার কথা হয়েছে, সঙ্গে বিরূপাক্ষকে তিনি চিনতেন না বলেই জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে পরবর্তী শুনানির পর খুব সম্ভবত এই শ্যামাপ্রসাদ দাস ওরফে এসপি দাসকে তলব করতে পারে সিবিআই। অশোক দিলীপকে সতর্ক করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আরজি কর কাণ্ডের প্রতিবাদে চলা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমালোচনা করে দলের কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষোভের মুখে পড়তে হলো ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে তাদের দুজনকেই এই বিষয়ে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, একমাত্র দল যাদের উপর দায়িত্ব দেবে সেই নেতানেত্রীরাই এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করবেন এবং বাকিরা তা থেকে বিরত থাকবেন। উল্লেখ্য, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার একটি ভিডিও সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে তাকে বলতে শোনা যায় যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নাকি আদতে সেলফিশ মুভমেন্ট, অর্থাৎ স্বার্থপর আন্দোলন। অশোক দিন্দার এই মন্তব্য সাধারণ মানুষ মোটেও ভালোভাবে নেয়নি, সেটা সমাজ মাধ্যম ঘাটলে স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে এই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে আমজনতার বিরক্তির কারণ হয়েছেন দিলীপ ঘোষও। দুটি ঘটনায় বিজেপি শীর্ষ নেতৃত্বের নজর এড়ায়নি। উল্লেখ্য, এর আগে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল রাজ্য বিজেপির দুই হেভিওয়েট অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে। অগ্নিমিত্রা পালের ঘটনাটি ঘটেছিল বিধাননগরে বিজেপির দলীয় কার্যালয়ের কাছেই। সেই ঘটনার পর থেকে বিজেপি নেতারা আর ওই পথ মারাননি, কিন্তু বৃহস্পতিবার সেই কার্যালয়েই বৈঠক করে বিজেপি নেতৃত্ব। তাতে দিলীপ ঘোষ বা অশোক দিন্দা যোগ না দিলেও উপস্থিত ছিলেন অমিত মালব্য, মঙ্গল পাণ্ডেরাও। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে বৈঠকে অমিত মালব্য রাজ্য নেতৃত্বকে সতর্ক করে দেন, বুঝিয়ে দেন আরজি কর নিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কোনো সমালোচনা করা যাবে না, কারণ মানুষের সমর্থন আন্দোলনের পক্ষে রয়েছে। তাই আন্দোলনকারীদের বিপক্ষে মন্তব্য করার অর্থ হলো মানুষের থেকে দূরে সরে যাওয়া। কিন্তু অশোক ও দিলীপ দলের সেই নীতি অগ্রাহ্য করে মন্তব্য করেছেন। এমনটা যে আর করা যাবে না তা অমিত মালব্যর তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়। উল্লেখ্য, দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পর অগ্নিমিত্রা পাল এই বিষয়ে স্পষ্টতই দূরত্ব বজায় রাখেন। তিনি বুঝিয়ে দেন দিলীপ ঘোষের মন্তব্য একান্তভাবেই তার ব্যক্তিগত মন্তব্য। একই সঙ্গে অগ্নিমিত্রা এও বুঝিয়ে দেন তিনি এবং তার দলের শীর্ষ নেতানেত্রীরা সর্বতোভাবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করছেন এবং করবেন। অভিষেকের মেয়ের উদ্দেশ্যে কুমন্তব্য করে গ্রেপ্তার এবার বিরাট পদক্ষেপ অভিযুক্ত দুই মহিলার। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের সম্বন্ধে কুমন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুজন মহিলা। বিজেপির মিছিল থেকে অভিষেক কন্যার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এবার অভিযুক্ত দুই মহিলা সোজা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন। বিরাট অভিযোগ অভিযুক্তদের। জানা যাচ্ছে মহিলা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনেছেন অভিযুক্ত ওই দুই মহিলা। সেই প্রেক্ষিতে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন তারা। শুক্রবার তথা এদিন বিচারপতি রাজস্বী ভরদাসের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে খবর। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে ওই দুই মহিলাকে গ্রেপ্তার করা প্রসঙ্গে পুলিশের দাবি, আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে একটি প্রতিবাদ মিছিল হচ্ছিল, সেখান থেকেই সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যার নামে কিছু কুরুচিকর মন্তব্য করা হয়। সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে খবর। তার প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয় ওই দুজনকে। অভিষেক কন্যার সম্বন্ধে এই কুরুচিকর মন্তব্য করা নিয়ে ফলতা থানায় এক মহিলা ওই দুই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর সেই সূত্রেই নিমতা অঞ্চল থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। জানা যাচ্ছে ওই দুই মহিলার নাম রুমা দাস এবং
রেবেকা মোল্লা। এবার তারাই হাইকোর্টে দ্বারস্থ হলেন। গত 7ই সেপ্টেম্বর ওই দুই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে নিমতা থানার পুলিশ। পক্সো মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত দুই মহিলার রাজনৈতিক পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে এই অভিযোগ আসতেই সমাজ মাধ্যমে বেশ কয়েকজনকে পুলিশ নোটিশ দেয় বলে খবর। এদিকে অভিষেক কন্যার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার দুই মহিলা পাল্টা পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি রাজনৈতিক প্রতিহিংসা বশত তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবার এই জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়।